বাসন্তিক স্বপ্নম থেকে খুব গুরুত্বপূর্ণ দুইটি খুব গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন, সেটা হচ্ছে যদি তোমাদের কাছে এই বাসন্তিক স্বপ্নম নাটক থেকে প্রশ্ন আসে যে বাসন্তিক স্বপ্নম অবলম্বনে রাজা ইন্দ্রবর্মার চরিত্র বর্ণনা করবো বা আলোচনা করবো, তবে আমাদের আজকের এই প্রশ্নের প্রথম আনসারটি হবে। আর যদি তোমাদের কাছে অন্য প্রশ্ন এসে থাকে যে বাসন্তিক স্বপ্নম নাট্যাংশে তোমাদের সামাজিক নিয়ম বা শাস্তির পরিচয় দাও, বা তোমাদের আসতে পারে যে বাসন্তিক স্বপ্নম নাটকের মধ্যে তোমাদের নাট্যকার কি বার্তা দিয়েছেন বলে তোমাদের কাছে মনে হয়, এই ধরনের যদি তোমাদের কাছে প্রশ্ন এসে থাকে, তবে আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। এই ভিডিওটি তোমাদের এই বছরের টেক্সট পরীক্ষা থেকে শুরু করে ফাইনাল পরীক্ষা অবধি খুব গুরুত্বপূর্ণ সহকারে আজকের এই ভিডিও প্রশ্ন উত্তরগুলি তোমাদের সাহায্য করবে। যদি এই ধরনের প্রশ্ন এসে থাকে, তবে আজকের এই ভিডিও উত্তরটি তোমরা যদি হুবহু লিখে দিয়ে আসতে পারো, তবে তোমাদের পরীক্ষা হতে ফুল মার্কস পাবে। তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। আর তোমাদের সুবিধার্থের জন্য আমি তোমাদের কাছে বাসন্তিক স্বপ্নমের যে নামকরণ সার্থকতা হয়, সেই নামকরণের সার্থকতা একটি সম্পূর্ণ প্রশ্ন উত্তর সহ সম্পূর্ণ একটি ভিডিও আপলোড করেছি। সেই ভিডিও লিঙ্ক আমি কমেন্ট বক্সের মধ্যে প্রথমে দিয়ে রাখবো, এবং তোমাদের বাসন্তিক স্বপ্নম থেকে শর্ট কোশ্চেন, যতগুলি শর্ট কোশ্চেন হয় সব শর্ট কোশ্চেন তোমাদের সেই শর্ট কোশ্চেন অলরেডি আমরা আপলোড করে ফেলেছি সেই ভিডিওগুলি। তো সেই ভিডিওগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশনে প্রথম দিকে এবং কমেন্ট বক্সে প্রথমে দিয়ে রাখবো। তো তোমরা যদি চাও তাহলে কমেন্ট বক্স থেকে বা ডেসক্রিপশন থেকে তোমরা যে কোনো প্রকার থেকে তোমরা সেইখান থেকে সেই লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। তো চলো ভিডিওটি এখন আমরা শুরু করছি। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে দু একটি কথা শেয়ার করব, সেটা হচ্ছে তোমাদের এই বাসন্তিক স্বপ্নম থেকে নাটকের যে অবলম্বনে যে কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করব, সেই প্রশ্ন উত্তরগুলো আলোচনা করতে গেলে তোমাদের বেশ কিছু পয়েন্ট মনে রাখতে হবে। সেই পয়েন্টগুলি যদি তোমরা মনে রাখো, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের পয়েন্টটা পরীক্ষা খাতায় মনে পড়লেই তোমরা পয়েন্টের এগেনস্টে অটোমেটিকলি লিখে দিয়ে আসতে পারবে। চলো তাহলে আমরা শুরু করছি। এবার প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের বাসন্তিক স্বপ্নম নাট্যাংশ অবলম্বনে রাজা ইন্দ্রবর্মার চরিত্র বর্ণনা করো। এবার তোমাদের রাজা ইন্দ্রবর্মার চরিত্র বর্ণনা করতে যদি বলা হয়, তাহলে তোমাদের প্রথম পয়েন্ট উত্তর দেওয়ার পর প্রথম পয়েন্ট হবে রাজা ইন্দ্রবর্মার চরিত্র। বা এখানে তোমাদেরকে লিখতে তোমরা এখানে কী করবে, রাজা ইন্দ্রবর্মার চরিত্রকে কিন্তু পয়েন্ট করবে। তাহলে তোমাদের সহজে তোমরা বুঝিয়ে দিচ্ছ যে এই যে পয়েন্টের এগেনস্টে যতটুকু আমি লিখবো, সেই ততটুকু হচ্ছে রাজা ইন্দ্রবর্মার চরিত্র সম্পর্কে লিখবো। এবার সবার প্রথমে তোমাদের উত্তরটি লিখতে হবে যে শ্রী কৃষ্ণমাচার্য বিরচিত বাসন্তিক স্বপ্নম নাটকটি প্রখ্যাত ইংরেজি নাট্যকার শেক্সপিয়ারের এ মিড সামার নাইটস ড্রিম নাটকের সংস্কৃত অনুবাদ। অর্থাৎ এখানে বলছে যে বাসন্তিক স্বপ্নম যে নাটকটি, সেই নাটকটি ইংরেজি নাট্যকার হচ্ছেন কে, শেক্সপিয়ারের লেখা। এই শেক্সপিয়ারের লেখা কি এ মিড সামার নাইটস ড্রিম, এই নাটকটির সংস্কৃত অনুবাদ হচ্ছে আমাদের বাসন্তিক স্বপ্নম। তো তারপর এখানে তোমাদের দাঁড়িয়ে দেওয়ার পর লিখতে হবে যে এই নাটকের এক অন্যতম চরিত্র রাজা ইন্দ্রবর্মা। এই নাটকের অন্যতম চরিত্রকে রাজা ইন্দ্রবর্মা। এই চরিত্রটি নানা দিক থেকে সক্রিয় বৈশিষ্ট্য, আকর্ষণীয়, অনেক দিক থেকে কিন্তু আকর্ষণীয় এই চরিত্রটি। তো সর্বপ্রথম আমাদের এই যে তোমাদের বাসন্তিক স্বপ্নমের যে রাজা ইন্দ্রবর্মার চরিত্রটি পয়েন্ট করার পর একটু ডেফিনেশন দেওয়ার পর তোমরা মেইন পয়েন্ট শুরু করবে, সাব পয়েন্ট শুরু করবে যে প্রেমিক। এটি হচ্ছে আমার রাজা ইন্দ্রবর্মা প্রেমিক হিসেবে একটি সাব পয়েন্ট। তো প্রেমিক কীভাবে ছিল, এবার উত্তর আমরা দেখবো যে রাজা ইন্দ্রবর্মা একজন সার্থক প্রেমিক ছিলেন। তিনি বসন্তকালে প্রিয়তমা কনকলেখাকে বিবাহ করতে চান। এখানে তোমাদের কয়েকটি ছোটো কোশ্চেন আনসার পেয়ে যাচ্ছ যে তিনি বসন্তকালে কাকে বিয়ে করতে চান, প্রিয়তমা কনকলেখাকে বিয়ে করতে চান, এবং তিনি একজন সার্থক প্রেমিকও ছিলেন অবশ্য। তারপরে তো এদিকে কিন্তু খুব গল্পের মতো সোজা, তো গল্পের মতো করে যদি তোমরা পড়ো খুব সহজে মনে রাখতে পারবে। তারপর দায়িত্ব পর লিখবে যে তিনি বিবাহের প্রাককালে মদনদেবের দ্বারা আক্রান্ত হন। তিনি হচ্ছেন রাজা ইন্দ্রবর্মা। তারপর দাঁড়িয়ে দেওয়ার পর লিখবে তাই বিবাহের 4 দিন বাকি থাকলেও রাজার কাছে একটি ক্ষণ যেন এক যুগে বলে মনে হচ্ছে। রাজার কাছে বিবাহ 4 দিন বাকি ছিল, তার একটি দিন কিন্তু একটি যুগ বলে মনে হচ্ছে। তারপরে তোমাদের 2 নম্বর সাব পয়েন্ট হচ্ছে সমদর্শী। এবার তোমাদের উত্তরে লিখতে হবে যে রাজা ছিলেন সমমর্মী ও আনন্দমুখর। তিনি গোপনে কনকলেখাকে বিবাহ করতে চাননি। তিনি কিন্তু এখানে সমমর্মী ছিলেন এবং আনন্দমুখর ছিলেন, প্রচুর আনন্দ করতে চান। তারপর তিনি বলছেন যে তিনি কিন্তু এখানে গোপনে কিন্তু বিয়ে করতে চাননি কনকলেখাকে। তারপর দাঁড়িয়ে দেওয়ার পর লিখবে তাদের বিবাহের মহোৎসব নগরের সকলের মধ্যে ছড়িয়ে
দিয়ে প্রজাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছেন এবং উদারতা দেখিয়েছেন। তিনি কিন্তু এখানে প্রজাদের সঙ্গে আনন্দ ভাগ করেছেন এবং কিন্তু তিনি উদারতাও দেখিয়েছেন তিনি তার এই যে সমমর্মী পয়েন্টের মধ্যে। তো তোমাদের এইভাবে অনেকগুলো পয়েন্ট লিখতে হবে, কিছুটা হলো 5টার মতো পয়েন্ট লিখতে হবে। তো তারপরে তোমাদের নেক্সট 3 নম্বর পয়েন্ট হচ্ছে নারী মর্যাদার প্রতীক। তিনি কিন্তু নারী মর্যাদাও করতেন, ওই পয়েন্টের এগেনস্টে লিখতে হবে যে রাজা ইন্দ্রবর্মা নারীকে মর্যাদা দিতে সচেষ্ট থাকবেন, তাই পরিচয় ব্যাপারে কনকলেখার সঙ্গে আলোচনা করেন। তারপরে দাঁড়িয়ে দেওয়ার পর লিখবে যে তার কথাকে গুরুত্ব দেখ এবং প্রয়োজনে সমস্ত কিছু বাদ দিয়ে মহোৎসবের প্রসাধন পূর্বক কনকলেখাকে বিয়ে করতে প্রস্তুত হন। এখানে তোমাদের যে কথাটি বলা হয়েছে, এখানে কিন্তু রাজা ইন্দ্রবর্মা ছিলেন একজন নারী মর্যাদা, তিনি কিন্তু সবসময় নারীকে মর্যাদাও দিতেন এবং তিনি এখানে প্রয়োজনে কিন্তু সমস্ত কিছু বাদ দিয়ে এখানে কী করতে আসছেন, কনকলেখাকে কিন্তু বিয়ে করতে প্রস্তুত হন তিনি। তারপর তোমাদের 4 নম্বর পয়েন্ট হবে দূরদর্শী পয়েন্ট লেখার পর তোমাদের অটোমেটিক মনে চলে আসবে যে দূরদর্শী পয়েন্টের এগেনস্টে আমরা লিখবো যে দূরদর্শী ইন্দ্রবর্মা বৃদ্ধ প্রজা ইন্দু শর্মাকে নমস্কার করে বৃদ্ধের আগমনের গুরুত্ব অনুভব করে বলেন, কথং কর্যাতুর ইব দৃশ্যতে ভবান, এই কথাটি বলেছেন। এখানে কি বলেছেন, এইভাবে দূরদর্শী ইন্দ্রবর্মা, এখানে তোমাদের একজন বৃদ্ধ প্রজা, সেই বৃদ্ধ প্রজা হচ্ছেন ইন্দু শর্মা। এখানে ইন্দু শর্মা হবে, যেহেতু আমার টাইপিং মিস্টেক, তো সরি তোমাদের, তার জন্য আমি দুঃখিত। তো চলো এবার এখানে হবে ইন্দু শর্মা কি নমস্কার জানাতে, তাকে কি করেন, নমস্কার জানান এবং তাকে কি করেন, গুরুত্ব অনুভব করে বলেন যে কথং কর্যাতুর ইব দৃশ্যতে ভবান। তারপর তোমাদের 5 নম্বর পয়েন্ট হচ্ছে সমব্যথী। এবার এই পয়েন্টের এগেনস্টে আমরা লিখব যে রাজা ইন্দ্রবর্মার নিজের প্রেমিক হওয়ার কারণে কৌমুদীর প্রতি সমব্যথী হয়ে তাকে বালিকা সম্বোধন করে স্নেহের পরশে বোঝানোর চেষ্টা করেন এবং কৌমুদী সব কথা শোনেন। এখানে কাকে বলেছে, কৌমুদীর প্রতি সমব্যথী বলতে তোমাদেরকে এখানে বলছে নিজে একজন কিন্তু প্রেমিক ছিলেন, তার প্রতি সমব্যথী জানিয়ে এখানে কিন্তু তাকে বালিকা হিসেবে স্নেহের পাশে অ্যাকচুয়ালি তাকে কী করছিল, তাকে কিন্তু ভালোবেসে বোঝানোর চেষ্টা করেছিল এবং সেই সব কথা কৌমুদী কিন্তু শুনছিল। তারপর তোমাদের এখানে পরে 6 নম্বর পয়েন্ট বলছে দেশশাসক। এখানে দেশশাসক পয়েন্টের মধ্যে আমরা লিখতে পারি যে কৌমুদীর প্রতি সমব্যথী হলেও দেশাচার রক্ষার তিনি কঠোর অবস্থান নেন। অর্থাৎ তিনি এখানে কৌমুদীর প্রতি যদিও সমব্যথী হন, তারপরেও কিন্তু তিনি তার দেশ রক্ষার কঠোর অবস্থান নেন। দাঁড়িয়ে দেওয়ার পর লিখবে যে তাই কৌমুদীকে বলেন পিতার আদেশ না মানলে মৃত্যুর বরণ অথবা সারা জীবন অবিবাহিত থাকতে হবে। অর্থাৎ তিনি কিন্তু একজন দেশ শাসকও ছিলেন, তার দেশ কিন্তু চালাতে হবে, তারপরেও কিন্তু সে কী করছিল, কৌমুদীর প্রতি সমব্যথী ছিলেন। এখানে তোমাদের এই ব্যাপারটি বলছে তিনি একজন দেশ শাসক, তার জন্য তাকে কী করেছিল, তার জন্য একজন শাসক হিসেবে কৌমুদীকে বলেছেন তুমি যদি তোমার পিতার আদেশ না মানো হয়তো তোমাকে মৃত্যুবরণ করতে হবে অথবা তোমাকে কী করতে হবে, সারা জীবন অবিবাহিত থাকতে হবে যদি তোমার পিতার আদেশে বা যদি তোমার পিতার পছন্দ করা পাত্রকে তুমি বিয়ে না করো। তো তারপর তোমাদের মূল্যায়ন। এবার তোমাদের এই যে পয়েন্টগুলি টোটাল তোমাদের 6টি পয়েন্ট, মেইন পয়েন্ট, তারপর তোমরা মূল্যায়ন পয়েন্টটা তোমাদের লিখতে হবে, অথবা তোমরা যদি চাও তাহলে এদিকে একটু প্যারা করে, এই মূল্যায়নটা না লিখে যদি প্যারা করে তোমরা একটু তোমাদের নিজের ভাষায় একটু লিখতে পারো। তো চলো মূল্যায়ন পয়েন্টের মধ্যে আছে, সুতরাং নাট্যকার তার বিভিন্ন ঘটনা পঞ্জির মধ্যে দিয়ে ইন্দ্রবর্মার চরিত্রটি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। এখানে নাট্যকার এখানে বলতে গেলে দুইজনকে ধরা যায়, একজন হচ্ছে আমাদের শেক্সপিয়ার, আর এর যে সংস্কৃত অনুবাদ করেছিলেন, যে তার সেই গল্পটি সংস্কৃত অনুবাদ করেছিলেন শ্রী কৃষ্ণমাচার্য। এখানে নাট্যকার বলতে গেলে দুইজনকেই বলা উচিত। তো তারপরে আমরা চলে যাব 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে বাসন্তিক স্বপ্নম নাট্যাংশ অনুসরণে সামাজিক নিয়ম ও শান্তির পরিচয় দাও। এখানে সামাজিক নিয়ম ও শান্তির পরিচয় চাইছে তোমাদের কাছে এবং বলছে তোমাদের পাঠ্য নাট্যাংশের মাধ্যমে
নাট্যকার কী বার্তা দিতে চেয়েছেন বলে তোমাদের মনে হয়? এখানে কিন্তু এই ধরনের প্রশ্ন তোমাদের কাছে জানতে চাওয়া হবে যে তোমাদের কি মনে হচ্ছে এই পাঠ্যাংশের মধ্যে নাট্যকার কী বার্তা দিতে চেয়েছেন, এভাবে কিন্তু তোমাদের প্রশ্ন আসে। তো সবার প্রথমে আমরা আলোচনা করব যে সামাজিক নিয়ম ও শান্তির পরিচয়টি আমাদের বাসন্তিক স্বপ্ন অবলম্বনে দেব। তো সবার প্রথমে তোমরা উত্তর লিখবে। উত্তর লেখার পর এখানেও কিছু কিছু পয়েন্ট আছে, তো সেই পয়েন্টগুলো আমরা পরে আলোচনা করছি। প্রথমে উত্তর দেওয়ার পর লিখবে যে শ্রীকৃষ্ণমাচার্য বিরচিত বাসন্তিক স্বপ্নম নাটকের প্রথমাংশে বর্ণিত অবন্তীরাজ ইন্দ্রবর্মা ও তার প্রণয়ী কনকলেখাকে কীভাবে আড়ম্বরে তাদের বিবাহ উৎসব পালন করবেন এই নিয়ে রাজকক্ষে আলোচনারত। অর্থাৎ এখানে রাজার ইন্দ্রবর্মার রাজকক্ষে কী করছিল, কনকলেখা আড়ম্বরে কীভাবে তাদের বিবাহ উৎসব পালন করবে সেই বিষয় নিয়ে আলোচনা চলছিল রাজকক্ষের মধ্যে। তারপরে দাঁড়িয়ে উপর লিখবে যে এমন সময় ক্রুদ্ধ ও শোকাহত বৃদ্ধ ইন্দু শর্মা তার অবাধ্য কন্যা কৌমুদীকে নিয়ে রাজার সঙ্গে দেখা করতে আসেন বিচার প্রার্থনা। আবার সেই সময়ের মধ্যে যখন কনকলেখার বিবাহ উৎসব কীভাবে পালন করবে সেই আলোচনাটি চলছে রাজকক্ষের মধ্যে, তখন কিন্তু কী হচ্ছে, তখন এই যে হঠাৎ করে বৃদ্ধ ইন্দু শর্মা তার অবাধ্য মেয়েকে অর্থাৎ কৌমুদীকে নিয়ে কিন্তু রাজার সঙ্গে তিনি বিচার প্রার্থনায় দেখা করতে আসছেন। তা এটি হচ্ছে তোমাদের প্রথম একটু ডেফিনেশন। তারপরে তোমাদের মেন পয়েন্ট শুরু হবে। এবার হবে যে ইন্দু শর্মার অভিযোগ, অর্থাৎ ইন্দু শর্মা যে রাজকক্ষে আসলো সেই রাজকক্ষের মধ্যে ইন্দু শর্মার অভিযোগটি কী ছিল। পয়েন্ট হবে এখানে হিন্দু শর্মা না, আমার টাইপিং মিস্টেক, তার জন্য আমি দুঃখিত। তো চলো এবার এখানে হবে ইন্দু শর্মার অভিযোগ, 1 নম্বর পয়েন্ট। এবার তোমাদের এই পয়েন্টের এগেনস্টে লিখতে হবে যে বৃদ্ধ ইন্দু শর্মার অভিযোগ, তিনি চান তার মেয়ে কৌমুদী মকরন্দম নামে এক যুবককে বিয়ে করুক। অর্থাৎ তিনি এখানে ইন্দু শর্মার অভিযোগ হচ্ছে, এখানে অভিযোগটা আলোচনা করছি পরে। তো সবার প্রথমে জানতে হবে যে তিনি বলেছেন, এই যে ইন্দু শর্মা বলেছেন যে তার মেয়ে যেন তার পছন্দ করে, অর্থাৎ তার মেয়ে কৌমুদী, এবার কৌমুদীর বাবার পছন্দ করা একটা ছেলে হচ্ছে মকরন্দম, সে মকরন্দমকে জানে এই যুবককে যেন সে বিয়ে করে, এটি তার বাবার একটি অভিযোগ। এবার তারপরে কিন্তু দাঁড়িয়ে দেওয়ার পর লিখবে কিন্তু কৌমুদী বিয়ে করতে চায় বসন্ত নামে অন্য আরেক পাত্রকে। অর্থাৎ কৌমুদীর পছন্দ করা পাত্র হচ্ছেন বসন্ত এবং তার বাবার পছন্দ অর্থাৎ ইন্দু শর্মা পছন্দ করা পাত্র হচ্ছে মকরন্দম। এবার এই দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে, অর্থাৎ কৌমুদীর বিয়ে করতে চান বসন্তকে এবং কৌমুদীর বাবা বিয়ে দিতে চায় কৌমুদীকে মকরন্দমের সাথে। তারপরে তোমার দাঁড়িয়ে দেওয়ার পর লিখবে যে তাই ইন্দু শর্মা রাজার কাছে দেশের আইন অনুসারে অবাধ্য কন্যা কৌমুদীর শাস্তি বিধান প্রার্থনা করেন। অর্থাৎ তার বাবার কথা, অর্থাৎ ইন্দু শর্মার কথা তার মেয়ে মানছেন না জন্য তিনি রাজার কাছে এসে তার শাস্তির প্রার্থনা করলেন এখানে এই রাজদরবারে এসে। তারপর এই পয়েন্টটা আমাদের শেষ। এবার আমরা আলোচনা করব 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সামাজিক নিয়ম। সেই সামাজিক নিয়মটি কী ছিল? সামাজিক নিয়ম ছিল রাজার কর্তব্য দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করা, তার জন্য কিছু সামাজিক নিয়ম থাকে। অর্থাৎ একটি রাজা তার কর্তব্য তার দেশটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করা, সামাজিক নিয়মের মধ্যে যাতে থাকে। তারপর দাঁড়িয়ে দেওয়ার পর বলছে যে সেই নিয়ম সকলকে মান্য করতে হয়, না মানলে কঠোর শাস্তি পেতে হয়। অর্থাৎ একটি রাজার রাজত্বের মধ্যে রাজার যে নিয়ম সেই নিয়মটি কিন্তু সকল প্রজাদের সকল মানুষকে মানতে হবে। যদি সেই প্রজা যে কোনো মানুষ না মানে তবে কিন্তু তার শাস্তি পেতে হয় বা তাকে শাস্তি পেতে হবে। এটি কিন্তু সব রাজার বা সব দেশের এক একটি নিয়ম। যে কোনো দেশের বা যে কোনো জায়গায় কিন্তু এক একটি নিয়ম শৃঙ্খলা থাকে, সেই নিয়ম শৃঙ্খলা সবাইকে মানতে হয়। তো এটি হচ্ছে এক একটি পরিচিত। তো তারপরে আবার জারি দেওয়ার পর লিখবে যে সেই যুগে অবন্তী দেশের সামাজিক নিয়ম ছিল সন্তান পিতার আদেশ পালন করবে। অর্থাৎ এই অবন্তী দেশের একটি সামাজিক নিয়ম, সমাজের একটি নিয়ম ছিল তার পিতার কথা কিন্তু তার কন্যাকে মানতেই হবে, আদেশ পালন করতে হবে। তারপরে দাঁড়িয়ে দেওয়ার পর লিখবে যে কন্যা পিতার মনোনীত পাত্রকে বিবাহ করতে চাইবে না, পিতার অভিযোগে ভিত্তিতে রাজা তাকে শাস্তি দিতে পারে। অর্থাৎ যে কন্যা তার পিতার কথা মানবে না বা তার পিতার পছন্দ করা পাত্রকে বিয়ে না করতে চাবে বা করবে না, তাকে কিন্তু রাজার ভিত্তিতে তার পিতার অভিযোগে রাজার ভিত্তিতে তাকে কিন্তু শাস্তি পেতে হবে। এটি হচ্ছে আমাদের এই যে সামাজিক নিয়মের মধ্যে এতটুকু পড়ে। তো তোমরা আশা করছি বুঝতে পারছো। এবার সেই পয়েন্টগুলো যদি তোমরা মনে রাখতে পারো, পয়েন্ট মাথার মধ্যে যদি তোমাদের বুদ্ধির মধ্যে চলে আসে এই পয়েন্টটা হবে, তবে পয়েন্টটা হলেই কিন্তু তোমরা অটোমেটিকলি উত্তর লিখে দিয়ে আসতে পারবে।
3 নম্বর পয়েন্ট হচ্ছে শাস্তির বিধান। শাস্তির বিধানটি কী ছিল? এবার আমাদের উত্তর হচ্ছে অবন্তী দেশের আইন অনুসারে পিতার আদেশ অমান্যকারী কন্যা শাস্তি হলো মৃত্যুদণ্ড অথবা আজীবন অবিবাহিত থাকা। অর্থাৎ এখানে একটি শাস্তির বিধান হচ্ছে যে শাস্তিটি কন্যাকে পেতে হবে সেই শাস্তিটি হচ্ছে মৃত্যুদণ্ড অথবা আজীবন অবিবাহিত থাকা। যেই কন্যা তার পিতার পছন্দ করা পাত্রকে বিয়ে না করতে চাবে বা বিয়ে করবে না, তার আদেশ অমান্য করবে, তার পিতার আদেশ, তাকে কিন্তু এই আইনটি এই শাস্তিটি কিন্তু তাকে ভোগ করতে হবে। হয় তাকে মৃত্যুদণ্ড করতে হবে, মৃত্যুবরণ করতে হবে, অথবা তাকে সারা জীবন বিবাহ না করে থাকতে হবে। তো এবার আমাদের পরে তোমাদের 4 নম্বর প্রশ্ন হচ্ছে পরিণতি। পরিণতি কী পরিণত হতে পারে? উত্তর হচ্ছে যে রাজা ইন্দ্রবর্মা সঙ্গীতশালায় যাওয়ার আগে কৌমুদীকে আগামী অমাবস্যা পর্যন্ত সময় দেয় তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে। অর্থাৎ তার সিদ্ধান্তটি আবার নতুন করে বিবেচনা করে, নতুন করে ভাবতে বলছে তাকে, তুমি সিদ্ধান্ত পাল্টাও, এভাবেই কিছু একটা বলছে। তো কৌমুদীকে বলছেন আগামী অমাবস্যা পর্যন্ত। এখানে কোথায় যে আমাদের রাজা ইন্দ্রবর্মা সঙ্গীতশালা যাওয়ার আগে আগামী অমাবস্যা পর্যন্ত তাকে কী দিয়েছিল? সময় দিয়েছিল তার সিদ্ধান্তটাকে ভালো করে ভেবে দেখতে। তারপর দাঁড়িয়ে দেওয়ার পর লিখবে যদি সিদ্ধান্ত পরিবর্তন না হয় তবে কৌমুদীর মৃত্যুদণ্ড নিশ্চিত। অর্থাৎ তাকে সেই শাস্তির মধ্যে যদি সে তার সিদ্ধান্ত না পাল্টায়, অর্থাৎ সে তার বাবার পছন্দ করা পাত্রকে বিয়ে করতে না চায়, তবে কিন্তু তার মৃত্যুদণ্ড নিশ্চিত। এটা কিন্তু রাজার সামাজিক নিয়ম অনুযায়ী শাস্তি তাকে পেতে হবে। তারপর এবার আমাদের কী হলো? রাজার সামাজিক নিয়ম ও শাস্তি এবং সামাজিক নিয়ম কিন্তু আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব পরের যে তোমাদের বলছে যে তোমাদের পাঠ্যাংশ অনুসারে নাট্যকার কী তোমাদের কাছে বার্তা দিতে চেয়েছেন বা এবং তোমাদের কী মনে হয়, সেই প্রশ্নটি এখানে উত্তর হবে। তো তোমাদের এখানে কোনো সিরিয়াল নাম্বার পয়েন্ট হবে না, তোমরা শুধু খাতার মাঝখানে এই পয়েন্টটা লিখবে যে নাট্যকারের বার্তা। তো বলছে না প্রশ্ন মতে যে তোমাদের কাছে বাসন্তিক স্বপ্ন অবলম্বনে নাট্যকার কী বার্তা দিতে চেয়েছেন বা কী বার্তা তুলে ধরছেন তোমাদের বলে মনে হয়, সেই প্রশ্নটির উত্তর এখন আমরা লিখব। এবার উত্তরে লিখবে যে জীবন নির্বাহী সামাজিক রীতিনীতি তথা দেশের আইন পালন করাটাই সুস্থ সমাজের লক্ষণ। অর্থাৎ দেশের আইন পালন করাটাই কিন্তু অবশ্যই সুস্থ সমাজের একটি লক্ষণ। এতে যেমন শৃঙ্খলা বজায় রাখা যায়, তেমনি সুষ্ঠু জীবন যাপন হয়। এখানে শৃঙ্খলা যেই দেশে বা যেই জায়গাটায় শৃঙ্খলা থাকবে সেই জায়গাটায় কিন্তু সুষ্ঠু জীবনযাপনও থাকবে। তারপর বলছে রীতিনীতি আইন কানুনের উল্লঙ্ঘন অস্থিরতাকেই বাড়াতে সাহায্য করে। আবার পক্ষান্তে সেই রীতিনীতি ও কানুন যদি ব্যক্তির বর্গের কাছে বোঝা স্বরূপ হয়ে যায় তাহলে তা অসন্তোষ জন্ম দেয়। তারপর বলছে যে আর অসন্তুষ্ট থেকেই অশান্তি। এখানে বলছে অসন্তুষ্ট থেকে অশান্তি। যখন সে অসন্তুষ্ট থাকবে না তখন কিন্তু তার কাছে শান্তি থাকবে, যখন অসন্তুষ্ট থাকবে তখনই কিন্তু তার কাছে অশান্তি চলে আসবে। তারপর দারিদ্রের পর লিখবে যে ফলত সেই শৃঙ্খলাবদ্ধ জীবন বিশৃঙ্খলার ছোঁয়া। এখানে বলছে শৃঙ্খলাবদ্ধ জীবন বিশৃঙ্খলার ছোঁয়া। তাই কৌমুদীর ভবিষ্যৎ জীবন যাপনে সে কাকে বর হিসেবে গ্রহণ করবে এ বিষয়ে তার পিতা যেমন কাম্য নয়, তেমনি পিতার ভাবনা ও দেশীয় আইনকে লঙ্ঘনের বৃদ্ধ পরিকর চিন্তা ও সুনিশ্চিত হওয়া বাঞ্ছনীয়। তারপর দাড়ি দেওয়ার পর লিখবে যে তাই কৌমুদীর প্রতি শাস্তির ভীত প্রদর্শন যেন তার জেদের বিরুদ্ধে বার্তা দেয়, তেমনি কৌমুদীর প্রতিবাদও তার পিতা এখানে ইন্দু শর্মার আচরণের বিরুদ্ধে বার্তা বহন করেন। তো এইটুকুতে আমরা বুঝতে পারলাম মেয়ের বিয়েকে নিয়ে পিতা যেরকম চিন্তিত, পিতার যে আশাটি সেই আশাটি কিন্তু তার মেয়েকে পূরণ করতে হবে এবং সে তার পিতার যে ভাবনা সেই ভাবনাটা কিন্তু দেশীয় আইনকে লঙ্ঘনে বৃদ্ধ পরিচয় চিন্তা করা। এবার তোমাদের এখানে সবথেকে গুরুত্বপূর্ণ সেই বিষয়টি হচ্ছে তোমাদের কৌমুদী এসে সেই কৌমুদীর চরিত্র কিন্তু পড়ে নেওয়া উচিত। এখানে আমরা যেহেতু ইন্দ্রবর্মার চরিত্র আলোচনা করলাম, তো কৌমুদীর চরিত্রটি তোমাদের আলোচনা করা উচিত। তারপরে এবার ইন্দু শর্মার কিন্তু চরিত্রটি আলোচনা করা উচিত। তো পরবর্তী যে ভিডিওগুলো আসছে সেই ভিডিওগুলিতে আমি কৌমুদী এবং ইন্দু শর্মার
যে চরিত্রটি হয় সেই চরিত্রটি ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো চলো ভিডিওটি এই পর্যন্ত। তো এই ছিল আজকের আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সের মধ্যে আমাদের জানাতে ভুলবে না। আর তোমাদের এই আজকের দুইটি প্রশ্ন উত্তর যদি তোমরা লিখে না নাও বা যদি তোমরা নোট করে না নাও, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওর সমস্ত প্রশ্ন উত্তর তোমরা নোট করে নাও। যদি তোমাদের ফাইনাল পরীক্ষা, টেক্সট পরীক্ষা থেকে শুরু করে ফাইনাল পরীক্ষা যে কোনো পরীক্ষাতে তোমাদের যদি সংস্কৃতের নাটক থেকে বা বাসন্তী স্বপ্নম থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে তোমাদের ইন্দ্রবর্মার চরিত্র বর্ণনা করো বা বাসন্তী স্বপ্নমের নাট্যকার কীভাবে তোমাদের বার্তা তুলে ধরেছে তোমাদের মনে হয়, এই ধরনের প্রশ্ন যদি তোমাদের চলে আসে তাহলে তোমাদের কী করতে হবে, এই প্রশ্ন উত্তরগুলো হুবহু লিখে দিয়ে আসবে, তবেই তোমাদের প্রশ্ন সম্পূর্ণ মার্কস পাবে। তো চলো ভিডিওটি এখানে শেষ করবো। আর ভিডিওটি শেষ করার আগে তোমাদের কাছে একটু ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটিকে, তবে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখো, তাহলে পরবর্তী যেসব ভিডিও আপলোড করবো সেসব ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি এখানে শেষ করবো। তোমরা ততক্ষণ সবাই সুস্থ থাকো।